আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন পর্বে। আপনারা দেখছেন এপিসোড নাম্বার 28। আমি সাথে আছি আরজে শিহাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আপনারা ভালোবাসেন বলেই বাংলা ভূত এফএম বারবার আপনাদের সামনে এবং আপনাদের কাছে ফিরে আসে নতুন সব লোমহর্ষক গা শিউরে ওঠার মতো ঘটনা নিয়ে। আজকে আপনাদের জন্য ৩টি ঘটনা থাকবে। ৩টি ঘটনার একটি সম্পর্কে যদি আপনাদেরকে ছোট্ট একটি সারসংক্ষেপ দেই বা সারসংক্ষেপ বলব। ১ম যে ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাতে চলেছি, এই ঘটনার মধ্যে গা শিউরে ওঠার মতো সব অমীমাংসিত ঘটনা এবং প্রশ্ন আপনাদের মনে বাসা বাঁধবে। তো বুঝতেই পারছেন যে আজকের ঘটনাগুলো নিতান্তই গা শিউরে ওঠার মতো হতে চলেছে এবং অনেকটাই সাসপেন্সে ঘেরা। সো অবশ্যই আপনাদের যারা বাংলা ভূত এফএম এবং অন্যান্য হরর স্টোরি শুনতে ভালোবাসেন, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এবং শুনতে পারেন। আপনাদের আশা করি অনেকটাই ভালো লাগবে এবং ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্টই থাকবে। আপনি যদি বাংলা ভূত এফএম ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্লিজ ফলোটা করে দিবেন। আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি ইন্ট্রো দিতে। এখন আমরা ডিরেক্টলি আমাদের ঘটনাগুলোতে চলে যাব। সো ১ম ঘটনাটি লেখক যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখক লিখেছেন ১ম ঘটনা। আমার বড় আপু খাদিজা। বিয়ের ১.৫ বছরের মাথায় আপু অন্তঃসত্ত্বা হয়। আপু তখন আমাদের সাথেই ঢাকার উত্তরায় থাকতো। আমাদের বাড়ি থেকে ঠিক ২ গলি পরেই ছিল আপুদের বাসা। আপু আর ভাইয়া সেখানেই থাকতো। আপুর ডেলিভারির কিছুদিন আগে সে আমাদের বাসায় চলে আসে। আপু যথেষ্ট ধার্মিক ছিল, কখনো নামাজ কালাম বাদ দিত না। দেখতে দেখতে আপুর ডেলিভারির সময় হয়ে যায়। রাত আনুমানিক ৩টার দিকে আপুর প্রসব ব্যথা ওঠে। আম্মু তৎক্ষণাৎ আমাদের পাড়ার দাইকে নিয়ে আসেন। আমি ভাইয়াকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম, উনিও চলে আসেন মিনিট ৫-এর মধ্যে। আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই আপুর ডেলিভারি হয়। অসম্ভব সুন্দর একটা মেয়ে হয় আপুর। সবাই খুব খুশি। আম্মু ভাইয়াকে কিছু জিনিস কিনে আনতে দেয় এবং দাইকে কিছু টাকা দিতে বলেন। ভাইয়া তাড়াহুড়োর কারণে ক্যাশ মানিব্যাগ কোনোটাই সাথে নিয়ে আসেননি। তাই আমাকে বাসার চাবি দিয়ে বলেন, তুমি গিয়ে কিছু টাকা আর আমার মানিব্যাগটা নিয়ে আসো। আমার ইচ্ছা না করলেও অগত্যা বের হয়ে পড়লাম আপুর কথা ভেবে। তখনও ফজরের আজান দেয়নি। কটা বাজে দেখেও আসিনি। শহরের রাস্তা তাই মোটামুটি আলোকিতই ছিল। রাস্তায় কোনো মানুষ নেই, নাইট গার্ডদেরও দেখতে পাচ্ছি না। দ্রুত পায়ে ১ম গলিটা পার হয়ে ২য় গলিতে আসলাম। গলির ঠিক মাথায় ২ জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দেখে একটু আশ্বস্ত হলাম। দ্রুত সামনের দিকে যেতে থাকলাম। কিছুটা গিয়ে লক্ষ্য করলাম মানুষ দুটো একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো দিকেই নড়ছে না। তাদের মধ্যে একজন মহিলা যে লাল শাড়ি পরে আছে, সে আমাকে হাত দিয়ে কাছে ডাকছে। পাশের জন হয়তো পুরুষ, একটু বেশিই লম্বা, অদ্ভুত রকম একটা পোশাক পরা এবং হাতে অস্ত্রের মতো একটা জিনিস। আমি আরো কিছুটা কাছে গেলাম। এবার তাদেরকে কিছুটা পরিষ্কার করে দেখা যাচ্ছে। ২ জনের মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না। লাল শাড়িটা পরা মহিলাটা একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। সে তখনও আমাকে ডান হাত দিয়ে দেখিয়ে যাচ্ছিল। তার বাম হাতে একটা বক্স ছিল, টকটকে লাল একটা বক্স। পাশের পুরুষ লোকটাও একইভাবে দাঁড়িয়ে আছে। তার বাম হাতে ধান কাটার কাঁচির মতো অদ্ভুত একটা জিনিস এবং ডান হাতে আমাকে কাছে ডাকছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ভয়ে আমার হাত পা কিছুই নড়ছিল না। হঠাৎ পুরুষ লোকটা এক পা সামনে আগাতেই মনে হলো পুরো মাটিটা তার পায়ের ভরে কেঁপে উঠেছে। মাটির সাথে আমিও কাঁপতে শুরু করলাম এবং আমার চোখের সামনে কিছুটা অদৃশ্য হতে শুরু করলো। এক পর্যায়ে আমি চারদিকে শুধু সাদা আলো দেখতে পেলাম। কোনো মানুষ, বাড়িঘর কিছুই না। শুরু শুধু দূর দূরান্ত পর্যন্ত সাদা আলো। জানি না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কাঁধে একটা হাতের অনুভব করতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ভাইয়া আমাকে বলেছিল, এখানে কেন দাঁড়িয়ে আছো?
এত সময় লাগে একটা মানিব্যাগ নিয়ে আসতে? আমি কোনো কথা বলতে পারলাম না। তার সাথে মানিব্যাগ নিয়ে এসে বাসায় চলে যাই। বাসায় নতুন বাবু এবং আত্মীয়স্বজনের ভিড়ে আমি কিছুদিন সেই ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজও সেই মুহূর্তের প্রত্যেকটা জিনিস আমার স্পষ্ট মনে আছে। জানি না তারা কি বলতে চেয়েছিল বা কি উদ্দেশ্য ছিল তাদের। তবে তারা কোনো ক্ষতি করতে চায়নি এটুকু বুঝতে পেরেছিলাম। এখন আপনাদেরকে আমার ২য় ঘটনাটি বলি। এই ঘটনাটা আমার বড় আপু খাদিজাকে নিয়ে। আপুরা তখন গাজীপুরে থাকতো। ভাইয়ার চাকরির সুবাদে সেখানে চলে যাওয়া। আপুর বেবির তখন ২ বছর বয়স। একদিন আপু আমাদের কল করে দিয়ে জানায় সে আবার অন্তঃসত্ত্বা। আম্মু আপুকে নিয়ে একটু চিন্তিত হয়ে যায়, কারণ আপুর দেখাশোনা করার জন্য সেখানে কেউ ছিল না। তাই আমাকে পাঠিয়ে দেয় কিছুদিন থাকার জন্য। আপু গাজীপুর আসার পর এই প্রথম আমি তাদের বাসায় আসি। তাই আপু আমার জন্য অনেক কিছু রান্না করে। বিকালে আমরা ৩ জন মিলে হাঁটতে বের হই। আপুদের বাসার পেছনেই বিশাল খালি জায়গা ছিল। মানুষ নানা রকম জিনিস চাষ করত সেখানে। জায়গাটার একপাশে অনেক ঝোপঝাড় এবং বড় একটা তাল গাছ ছিল। তার আশেপাশে ময়লার স্তূপ। হয়তো সবাই এখানে ময়লা ফেলে। হঠাৎ আপু গাছটার দিকে দেখিয়ে বলল, জানিস, এই গাছে নাকি একটা জিন থাকে। অনেক বছর ধরে এখানে আছে। তাই এই গাছটা কেউ কাটার সাহস পায় না। কাটতে গেলেই নাকি মানুষের ক্ষতি করে। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, এমন কিছুই নেই, এগুলো মানুষের মন গড়া কথাবার্তা আপু। আপু বলল, মন গড়া না রে, সত্যিই আছে। আমরা যেদিন এই বাসায় আসি তার কিছুদিন পরেই বাড়িওয়ালাও বলে গিয়েছিল সন্ধ্যার পর যেন সেদিকে ভুলেও না যায়। বাড়িওয়ালির বয়স আমার আম্মুর মতো, তাই তিনি আমাকে অনেক স্নেহ করেন। যার কারণে ওই জায়গা সম্পর্কে আমি সবকিছুই শুনেছি। জিনটা ওনার দাদার পালিত ছিল। অনেক বছর ধরেই নাকি তার কাছে এটা ছিল। হঠাৎ একদিন তিনি স্বাভাবিকভাবে মরে যান। তাই তার দাদার মৃত্যুর প্রায় বছর খানেক পর তারা গাছটা কাটার জন্য লোক নিয়ে আসে। তারা ভাবতেও পারেনি যে এত বছরেও জিনটা এখানেই রয়ে গেছে। এজন্য যখনই তারা গাছটা কাটার জন্য লোক নিয়ে আসে, তখনই সে গাছটা কাটতে আসা লোকদের কোনো না কোনোভাবে ক্ষতি হয় এবং প্রতিবার তারা ব্যর্থ হয়ে যায়। একদিন রাতে বাড়িওয়ালাদের স্বপ্নে দেখায় জিনটা এখনো সেই গাছেই বসবাস করে এবং তাদের উপর অনেক ক্ষুব্ধ হয়ে গেছে। এরপর যদিও কখনো তারা গাছ কাটার জন্য লোক নিয়ে আসে তাহলে তাদের বড় ক্ষতি করবে এবং এখন থেকে তারা যেন প্রতি বৃহস্পতিবার একটা মুরগি এবং একটা বড় মাছ সেই গাছের নিচে দিয়ে আসে। এরপর থেকে এখন পর্যন্ত তারা এটাই বিশ্বাস করে। সন্ধ্যা হয়ে আসছিল, তাই আর কথা না বাড়িয়ে আপুকে নিয়ে বাসায় চলে আসি। ভালোই যাচ্ছিল দিন সেগুলো। একদিন বিকেলে আমি প্রায় ৫ কিংবা ৬ কেজির মতো মাছ নিয়ে আসি। আপু মাছগুলো দেখি রাগারাগি শুরু করে। বলে, তুই একটা মাছও কেটে আনিসনি কেন? এতগুলো মাছ এখন কে কাটবে? আমি ভুলেই গিয়েছিলাম যে আপু প্রেগনেন্ট। মাছগুলো কেটে নিয়ে আসার উচিত ছিল। কি আর করবার? আপুর সাথে মাছগুলো কাটতে সাহায্য করছিলাম। মহিমা, আপুর মেয়ে, একটু পরপর কান্না করার কারণে আপু বলে, তুই বাবুর সাথে গিয়ে খেল, আমি বাকিটা করে নেব। আমিও হাত ধুয়ে রুমে চলে আসি। আপু রান্নার ঘরে মাছ কাটতে থাকে। প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ আপুর চিৎকার শুনে আমি বাইরে গিয়ে দেখি আপু বাড়ির মেইন গেটের সামনে বসে ব্যথায় কাতরাচ্ছে। আপুকে ধরে রুমে নিয়ে আসি। জিজ্ঞেস করতে থাকি, কি হয়েছে আপু, তোমার কি হয়েছে, কিছু বলছো না কেন? সমান তালে পেটে হাত দিয়ে চিৎকার করে যাচ্ছিল। একসময় আপু কান্না করতে করতে ব্যথায় কুকরানো শুরু করে এবং আমি বাড়িওয়ালা আন্টিকে ডাকতে যাই। খুব বেশি দূরে ছিল না, ১.৫ থেকে ২ মিনিটের রাস্তা। আন্টি এবং আমি রুমে ফিরে রীতিমতো অবাক হয়ে যাই। আপু গর্ভপাত করেছে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার হাত পা জমে গিয়েছিল এসব দেখে। আন্টি বাসার কয়েকজনের সাথে সাহায্য নিয়ে আপু এবং বাচ্চাটাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
বাচ্চাটা আমার কোলেই ছিল। দুনিয়ার আলো দেখার আগেই হয়তো ওর মৃত্যু হয়ে গিয়েছিল। কারণ তার পুরো শরীর কেমন নীল আর কালচে হয়েছিল। না শ্বাস-প্রশ্বাস ছিল না, না কোনো নড়াচড়া। দেখতেও কেমন অদ্ভুত দেখাচ্ছিল। এর মাঝেই ভাইয়া চলে আসে। আব্বু-আম্মুকেও জানিয়ে দিয়েছিলাম, তারাও রওনা দিয়ে দিয়েছে। আপুকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটাকে চেক আপ করে মৃত ঘোষণা করা হয়। কারণ বাচ্চাটার শরীরে কোনো রক্ত ছিল না। রক্তশূন্যতার কারণে গর্ভেই তার মৃত্যু হয়ে যায়। তাই আকস্মিক গর্ভপাত হওয়ায় আপুর শরীর স্বাভাবিকের তুলনায় বেশি দুর্বল হয়ে গিয়েছিল। আপুর সাথে সেদিন আম্মু হাসপাতালে থেকে যায়। আমরা সবাই বাসায় চলে আসি। আব্বু বাবুটাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করিয়ে একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে বাড়ির পেছনের খালি জায়গায় পুঁতে ফেলে। পরদিন আপু আর আম্মু বাসায় চলে আসে। আপু এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। এরপর আপুকে এ বিষয়ে জিজ্ঞেস করলে আপু জানায়, সেদিন মাছের ময়লাগুলো ফেলার জন্য আমি পিছনের খালি জায়গাতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম মাগরিবের আজানের হয়তো এখনো অনেক দেরি আছে। কিন্তু সেখানে যাওয়া মাত্রই আজান দিয়ে যায়। তাই দ্রুত ময়লাগুলো ফেলে আসার পথে আমি কিছু একটার হোঁচট খেয়ে পড়ে যাই। এরপর থেকে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এক পর্যায়ে মনে হচ্ছিল কেউ আমার পেটে কামড় দিচ্ছে আর জোরে, জোরে আঘাত করছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে দেখতে পাই। যেহেতু বাড়ির পিছনে জায়গাটা সম্পর্কে আমরা আগেই অবগত ছিলাম, তাই আর বুঝতে বাকি রইল না এসব কেন হয়েছে। আমরা সেদিনই আব্বুকে নিয়ে উত্তরায় আমাদের বাসায় চলে আসি। ভাইয়ার সেখানে আরো ১ মাস থাকতে হয়েছে তার চাকরির কারণে। এখন আপনাদেরকে আরো একটি ঘটনা বলি। এই ঘটনাটা ২য় ঘটনার সাথেই সম্পৃক্ত। আপুকে নিয়ে উত্তরা আসার পর আপু একটা নতুন সমস্যার দেখা দেয় আপুর সাথে। যেমন ঘুমের মধ্যে হঠাৎ কেউ আপুর পেটে একটা ঠান্ডা শীতল হাত দিয়ে রেখেছে। এরকম মনে হয়। ঘুম ভেঙে গেলেই দেখতো আপুর মেয়ে মহিমা জোরে, জোরে কান্না করছে। কিছুতেই তার কান্না থামানো যেত না। কেন কান্না করছে সেটাও বোঝা মুশকিল ছিল। কারণ ছোট মানুষ ঠিকমতো কথাই বলতে পারে না। এভাবে কয়েকদিন গেল। আম্মু বাসায় একজন হুজুরকে নিয়ে আসে। হুজুরকে পূর্বের সব কথাই বলা হয়। উনি সবকিছু শুনে আপু এবং মাহিমাকে দুটো তাবিজ দিয়ে যান আর বলেন, এগুলো সবসময় সাথে রাখবে। তাহলে কোনো খারাপ জিনিস আর কাছে আসতে পারবে না। এরপর কিছুদিন সব ঠিকঠাকই ছিল আর কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ একদিন আপুর ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে। বলতে থাকে, মাহিন, আপুর হাসব্যান্ডকে কল দাও। ওর কিছু হয়েছে, ও ভালো নেই। অনবরত কথাগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে। পাশের রুম থেকে আমি আপুর রুমে গিয়ে ভাইয়াকে কল দিই। অনেকক্ষণ রিং হওয়ার পর ফোন ধরতেই ভাইয়া জোরে, জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল যেন অনেকক্ষণ তার দম বন্ধ থাকার কারণে সে জান ফিরে পেয়েছে। আমি আপুর কাছ থেকে একটু দূরে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিন্তু ভাইয়া কিছুই বলতে পারছিল না। শুধু নিঃশ্বাস ফেলেই যাচ্ছিল। আমি ফোন রেখে দিয়ে আপুকে বললাম, ভাইয়া ঠিক আছে, ঘুমাচ্ছে। কিন্তু পরক্ষণেই আব্বুকে গিয়ে সবটা জানালাম এবং আব্বু তখনই বেরিয়ে পড়েন ভাইয়ার উদ্দেশ্যে। আমি আর ঘুমাতে পারলাম না বাকি রাত। ভোরের দিকে আব্বু আর ভাইয়া বাসায় আসেন। আপু ততক্ষণে বুঝেই ফেলেছিল কিছু হয়েছে, তাই ভাইয়াকে সরাসরি জিজ্ঞেস করার পর ভাইয়া বলে, রাতে কারো ফিসফিস শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখতে পাই আমার বুকের উপর অসম্ভব বড় একটা কালো বয়ে বসে আছে। তার দিকে চোখ পড়তেই সে আমার গলা চাপ দিয়ে ধরে এবং বলতে থাকে, সে নিজে এসেছিল আমার কাছে। আমি তো তাকে ডাকিনি। তাহলে এখন কেন সে দূরে চলে যাচ্ছে? আমি তাকে চাই, তার মেয়েকেও চাই। আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। আমার তখন প্রায় মৃতপ্রায় অবস্থা। এমন এমন সময় মোবাইল কল আসার কারণে আয়াতুল কুরসি বেজে ওঠে এবং অবয়বটা হাওয়ার সাথে মিলিয়ে যেতে থাকে। আপুর আয়াতুল কুরসি খুব ভালো লাগতো, তাই বাসার সব মোবাইলে আপু আয়াতুল কুরসির রিংটোনটা দিয়ে রেখেছিল।
আম্মু ভাইয়ার মাথায় কিছু ছুরা ফুঁড়ে ফু দেন এবং সেদিন সেই হুজুরকে আবার আনা হয়। তাকে ভাইয়ার ঘটনা বিস্তারিত বলে জানান। এসব জিন খুব খারাপ প্রজাতির। এরা একবার কারো পিছনে নিয়ে তাদের সম্পূর্ণ ক্ষতি না করা অব্দি শান্ত হয় না। যেহেতু খাদিজা এবং মাহিমার কাছে তাবিজ ছিল, তাই তাদের আর কোনো ক্ষতি করতে পারছিল না, যার কারণে খাদিজার হাজবেন্ডের ক্ষতি করার চেষ্টা করছিল। আল্লাহর রহমতে বিপদ সহ দেখেছে কেটে গেছে। আমি আপনাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে যাব। যতদিন সম্ভব এটা সাথে রাখবেন। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমরা কেউই আর কোনো অপ্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হইনি। আরেকটি ঘটনা শোনাই আপনাদেরকে। আমার বয়স তখন ৮ কি ৯ হবে। এটি আমার সাথেই ঘটেছে। কিছুটা বলতে পারেন। স্কুল বন্ধ থাকায় আমি ময়মনসিংহ মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়িটা খুব বেশি বড় ছিল না, ৩ রুমের একটা বাড়ি। পিছনে ছোটখাটো একটা উঠান এবং এর অনেক অনেক জায়গা জুড়েই মানুষের ধান ক্ষেত। যত দূরে চোখ যায় তত দূরেই যেন শুধু ধান খেতে ভরা। তার একপাশে পূর্ব দিকে ছিল ঘন জঙ্গল। সেদিকটায় সচরাচর কেউ আসলে যেত না, কারণ অনেকটা জায়গা জুড়েই জঙ্গলটা ছিল। দিনের বেলাও কেমন ভয় ভয় লাগতো পরিবেশটা। মূলত মানুষের সেদিকে যাওয়ার কোনো প্রয়োজনই হতো না। তো একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাইরে বারান্দায় বসেছিলাম। মনির, তখন আমার সমবয়সী ছেলে, কে দেখলাম শশা খেতে খেতে এদিকে আসছিল। জিজ্ঞেস করলাম, কিরে, তুই শশা কোথায় পেলি? মনির জানালো, পূর্ব দিকে যে শশা ক্ষেতটা আছে ওখান থেকেই শশা আনছি। আজকে কেউ নাই খেতে, তাই কয়েকটা নিয়ে আসলাম। মনিরের কথা শুনে আমারও খুব শশা খেতে ইচ্ছে করছিল, তাই মামা মামির চোখ ফাঁকি দিয়ে সেদিকে চলে গিয়েছিলাম। সত্যিই খেতে অনেক শশা হয়েছে, আশেপাশে কেউ নেই। আমি ভালো করে দেখে একটা শশা ছিঁড়ে আইলে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এমন সময় দেখলাম পূর্বের দিকের জঙ্গলটা থেকে ৪ জন মানুষ আমার দিকেই এগিয়ে আসছে। ৪ জনই সাদা ধবধবে পাঞ্জাবি পরা এবং তাদের কাঁধে একটা লাশের খাঁটি। লক্ষ্য করলাম তাদের ৪ জনের সামনে আমার বয়সী আরো একজন খুব দ্রুত পায়ে আমার দিকে আসছিল। তার হঠাৎ হাঁটার গতি এতটাই বেশি ছিল যেন মনে হচ্ছিল আর এক মুহূর্তের মধ্যেই সে আমাকে ধরে ফেলবে। তাদের সবার মাথার উপর কেমন অদ্ভুত একটা কাপড় থাকায় তাদের কারোর চেহারায় দেখা যাচ্ছিল না। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই দৌড় দিতে গিয়ে সেখানে কিছু একটা হোঁচট খেয়ে পুরো জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি মামি আমার পাশে বসে কাঁদছে আর বাহিরে অনেক চেঁচামেচি। মামি আমাকে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছিল, কি হয়েছে? আমি মামিকে সবকিছু বললাম। মামি আবার জিজ্ঞেস করলো, মনিরের সাথে কি হয়েছে রে? মনিরের সাথে কি হয়েছে? আমি একটু অবাক হয়ে মামিকে বললাম, মনিরের আবার কি হবে? ওকে তো দেখলাম শশা খেতে খেতে এদিকেই যাচ্ছিল। এরপর মামি যা বলল তা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মামি বললেন, আমরা তোকে আর মনিরকে শশা ক্ষেতের ভেতর খুঁজে পাই। তুই অজ্ঞান অবস্থায় ছিলি আর তোর পায়ের কাছে মনিরের মৃত অবস্থায় পড়েছিল। কেউ ওর বুকে ভারী কিছু দিয়ে আঘাত করে ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে। মনির সেখানেই মরে পড়েছিল। মামির কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সেই মানুষ, লাশের খাটিয়া এবং মনিরের সাথে আমার কথা বলা, এসবের ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আজও না, আজও একা বসে বসে মাঝে মাঝে চিন্তা করি মনিরের সাথে কি ঘটেছিল, কি, এবং সে ৪ জনই বা ছিল কারা। এখন আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই, পঞ্চম ঘটনা। তখন আমি ক্লাস 9 এ পড়ি। আমরা তখন ঢাকা উত্তরায় থাকতাম। একদিন স্কুল শেষে বাড়ি ফেরার সময় আমাদের গলিতে এসে দেখলাম অনেক মানুষের ভিড়। উৎসুকভাবে সামনে দিকে এগোচ্ছিলাম। ভিড়টা মূলত সেখানকার স্থানীয় বাসিন্দা আরিফ ভাইয়াদের বাসায়। বাইরে অনেক মানুষ একে অপরের সাথে কথা বলছে। গেটের ভিতর ঢুকতেই দেখলাম খাটিয়ার উপর
আরিফ ভাইয়ার লাশ রাখা। আমার হাত পা ভয়ে জমে যাওয়ার অবস্থা। কারণ ছোটবেলায় মনিরের সাথে ঘটনার সেই ঘটার পর থেকেই আজ পর্যন্ত আমি লাশ বা খাটিয়া দেখলেই প্রচুর ভয় পেয়ে যেতাম। যার কারণে সবসময় এসব থেকে দূরে থাকতাম। আচমকা আরিফ ভাইয়ার লাশ দেখে আমার অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছিল। কোনো মতেই বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বন্ধুদের ডাকাডাকিতে। বাইরে ওরা খেলার জন্য আমাকে নিতে এসেছে। আমিও ফ্রেশ হয়ে চলে যাই ওদের সাথে। খেলার মাঠ বাসা থেকে বেশি একটা দূরে না, একটু দূরেই। কখন যে খেলতে, খেলতে সন্ধ্যা নেমে পড়েছিল খেয়ালই করিনি। তাই দ্রুত বাসায় ফিরেছিলাম। আমাদের গলির ঠিক মাঝখানে এসে খেয়াল করলাম আরিফ ভাইয়া সুন্দর একটা সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হাসছে এবং হাসি দিয়ে বলছে, "আসসালামু আলাইকুম আকাশ।" আমিও তাকে সালামের উত্তর দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। ৪-৫ কদম হাঁটার পরে আমার মনে পড়ল দুপুরের কথা। আরিফ ভাইয়া তো মরে গেছে। তাহলে পেছনে কে? ভেবেই পেছনে ফিরে দেখি সেখানে কেউ নাই। শুধু বাতাস, একটা মিষ্টি গন্ধ ছাড়া। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু অমীমাংসিত ঘটনা, যেগুলোর উত্তর আমি আজও পাইনি। কেন হলো এসব ঘটনা এবং কারণই বা কি? কারণ প্রত্যেকটি ঘটনাই অসম্ভব রহস্যময় এবং সকল ঘটনা শুধু আমার সাথেই কেন ঘটলো, এটি আজও আমি বুঝে পাই না। জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের। আশা করি বাংলা ভূত এফএম আমার ঘটনাগুলোকে শেয়ার করবে এবং আপনাদেরকে বলে রাখতে চাই, প্রত্যেকটি ঘটনাই সত্য, এগুলো কোনো বানোয়াট ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনাই আমার সাথে ঘটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাংলা ভূত এফএম অনেকদিন ধরেই শুনছি। ভালো লাগে তাই ভাবলাম নিজের সাথে ঘটা কিছু ঘটনাও আপনাদের সাথে শেয়ার করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে গুলো শেয়ার করার জন্য। আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটে সেটি আপনারা আপনাদের আ বাংলা ভূত এফএম এর সাথে আপনারা শেয়ার করতে পারেন। আপনারা banglavoothfm@gmail.com এ আপনারা আপনাদের ঘটনাগুলোকে সেন্ড করতে পারেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ১ম ঘটনাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রেজাউল করিম আকাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। আশা করি আপনার অমীমাংসিত ঘটনাগুলো এবং অমীমাংসিত রহস্যময় প্রশ্নগুলো আপনি উত্তর অতি দ্রুত খুঁজে পাবেন। আমরা এখন আমাদের ৩য় ঘটনায় চলে যাব। তার আগে যারা আমাদের ঘটনাগুলো শুনলেন, ভিউয়ার্স, দর্শক, আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো কেমন লাগলো। আশা করি আপনাদের ভালোই লেগেছে। এখন আমরা আমাদের ২য় ঘটনায় চলে যাব। ২য় ঘটনা এর থেকে আরেকটু বেশি ইউনিক বলতে পারবেন। বাংলা ভূত এফএমের গল্পগুলো পড়তে, পড়তে ভাবছিলাম আমি কি লিখতে পারবো? ভাবতে, ভাবতেই ছোট একটা রহস্যময় ঘটনা মনে পড়ল আমার। ভাবলাম শেয়ার করেই ফেলি। সময়টা ২০ দশকের। শুরু নাগাদ সিলেটের কোনো একটা জায়গায়। সে সময় আমাদের বাড়ির ঠিক পাশে একটা বাড়িতে এক বড় পরিবার বসবাস করত। গল্পের প্রয়োজনে বলে রাখি, সেই পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা, তাদের ২ পুত্র এবং ১ পুত্রবধূ ছিল। বড় পুত্রের বয়স ৩০ বছরের মতো আর ছোট জনের বয়স হবে আনুমানিক ১৫ কিংবা ১৭। সেই পরিবারে প্রায়ই তাদের বড় ছেলের বউকে নির্যাতন করত বিভিন্ন কারণে। যেমন রান্না নিয়ে কথা শোনাতো, গায়ে হাত তুলতো, কাপড় ঠিকমতো না ধুলে গায়ে হাত তুলতো। আর বড় ছেলে কিছু নেশাখোরের মতো ছিল, তাই নেশা করে এসে বউকে পেটাতো। এছাড়া আছে যৌতুক, নানান কিছু। কদিন পর পর এসব ওসব বলে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো। ঘটনা এভাবেই চলতে থাকে। একসময় সেই বউ কয়েক মাস পর প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট হলে যেন তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। ওদের দাবি এমন ছিল, বরের ব্যবসার জন্য ৩ লক্ষ টাকা না এনে দিলে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। বাচ্চার ভরণ পোষণও দেবে না। তখন বউ পড়ল এক বড় সমস্যায়, কারণ তার বাবা অসুস্থ থাকায় তাদের ব্যবসার হালও খুব খারাপ ছিল। তো এমনি একদিন একই রকম ঝামেলা চলতে থাকে। বর বউয়ের গায়ে হাত তোলে। মারতে, মারতে বউটা একসময় অ অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। আমার দাদু ফেরাতে গেলে দাদুর উপরও আঘাত আসে। পরে অন্য বাড়ির মানুষজন খবর পেলে আসে এবং বর পালায়। তো তখন আবার বরের ছোট
ছোট ভাই বাড়ি এসে এসব দেখে এবং তার ভাবিকে হাসপাতালে নিয়ে যায় কয়েকজনের সাথে মিলে। কিন্তু বউয়ের মিষ্কেরাজ হওয়ার ফলে তার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে। একসময় ২ দিন মতো হাসপাতালে ভর্তি থেকে পরে বউটা মারা যায়। এরপর বিচার বলতে আর বউয়ের পরিবার মামলাই করেনি। ওদের মতে মেয়ে মরে গেছে, এখন মামলা করেই বা আর কি হবে? ঘটনা শেষ না, বরং মূল ঘটনা তো এখান থেকেই শুরু। বউয়ের মৃত্যুর কয়েকদিন পর থেকেই রাত হলে আমাদের পাশের বাড়ি তথা ওই বাড়িতে, বরের বাড়িতে মানুষজন কেমন ভয় পেতে শুরু করলো। একটু পরপর চিল্লাতো এবং বলতো, "কে? কে?" আমাদেরকে ডেকে, ডেকে বলতো আমরা নাকি চালে ঢিল ছুঁড়ি, দরজায় শব্দ করে দৌড় দেই, জানালায় বাড়ি দিই। অথচ এসবের কিছুই আমরা জানতাম না। আর ওখানে কেউই যেত না। আমরা তো দেখতাম ওরা নিজেরাই কেমন পাগলের মতো আচরণ করত। তো একসময় দেখা যায় সেই ছোট ছেলেটা ছাড়া বাকি সবাই অসুস্থ হতে থাকে। তারা তাদের বউকে এখানে ওখানে দেখতে থাকে। একবার নাকি তারা সবাই স্বপ্নে দেখে সেই বউ কোলে একটা বাচ্চা নিয়ে এসে বলছে, "আমাকে ঘরে তুলবা না? নাতি নিয়ে আসছি আপনাদের।" পরে তারা স্বপ্নের মোহে বউয়ের কাছে যেয়ে বাচ্চা কোলে নিতেই দেখে একটা মাংসের টুকরার মতো অদ্ভুত কিছু, যেমনটা মিসক্যারেজের বেবিরা হয়ে থাকে। তো এসব সবাই একসাথে দেখার পর তো তারা বুঝতেই আর বাকি রইল না এটার আসল সমস্যা এবং আসল কারণটা কি। তখন তারা অনেক হুজুর ডাকতে শুরু করলো, কিন্তু কেউ আসলে তেমন কোনো একটা সমাধান দিতে পারলো না। একটা হুজুর বাড়িতেই থেকে গিয়েছিল ঘটনার কি হয় দেখার জন্য। হুজুরকে আনা হয়েছিল কয়েক জেলা পর থেকে। তো হুজুর যেদিন থেকে যায় তার পরের দিন থেকেই নাকি খুব ভোরে উঠে বাড়ির সবাইকে বলে দৌড়ে বাড়ি থেকে পালাম। উনার সঙ্গে যোগাযোগ করেও আর জানা সম্ভব হয়নি যে উনার সাথে আসলে কি হয়েছিল। তিনি পালিয়ে যান। এছাড়া ছেলেটা বড় ছেলেটা পানিতে নামলে দেখা যেত যে শুধুই অল্প পানিতেও কেমন ডুবে যাচ্ছে। এসব জন্য পুকুর নামা বন্ধ হয়ে গেছিল। তো ঘটনা এভাবেই যেতে কিছুদিনের মাঝেই বর পানিতে ডুবে আর তার মা-বাবা সবাই অজানা অসুখে মারা যায়। শুধু ওই ছোট ছেলেটা বাদে। এই ছিল আমার ঘটনা। ছোট ছেলেটা বাদে সবাই মারা গিয়েছে। জানি না ছোট ছেলেটাই বা কেন বেঁচে ছিল এবং বা তাদের মৃত্যুর কারণ কি? তবে আমি যতটুকু আন্দাজ করতে পেরেছি, আমার যতটুকু মনে হয়, তারা যে তাদের সন্তানের বউয়ের উপর হাত তুলেছিল এবং বড় ছেলেটা যে তার বুকের উপর অমানবিক নির্যাতন করত এবং নির্যাতনের কারণে একটি সময় যখন সেই মেয়েটি মারা যায় অর্থাৎ বউটি মারা যায়, হয়তোবা তার অতৃপ্ত আত্মা এবং তার কোলে থাকা বাচ্চা, তার পেটে থাকা বাচ্চা, হয়তোবা তারা ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। তবে যেহেতু ছোট ছেলেটি তার ভাবিকে কোনো সময় গায়ে হাত তোলেনি বা এরকম কোনো বেয়াদবিমূলক আচরণ করেনি, হয়তোবা তার জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বা হয়তোবা সেই ছোট ছেলেটি একমাত্র ছেলে ছিল যে তার ভাবিকে ভালোবাসতো এবং তার প্রতি এই অমানবিক আচরণে খুব কষ্ট পেত বা তাদের মধ্যে খুব মিল ছিল। যাই হোক, হবে কিছু একটা। তো আশা করি বাংলা ভূত এফএম-এর দর্শকদের বলতে পারেন পরিবারের সদস্য। বাংলা ভূত এফএম তো একটি পরিবারই। আপনাদের ভালো লেগেছে। আমার ঘটনাটি ভালো লাগলে যদি পড়ে মনে হয় যে হ্যাঁ, শোনাবেন, তাহলে প্লিজ ঘটনাটি আপনারা আপলোড দিবেন আপনাদের বাংলা ভূত এফএম-এ। আমি কিন্তু ধীর আগ্রহে থাকবো আপনাদের ঘটনা আপলোডের পর শোনার জন্য। তো হ্যাঁ, অসম্ভব রকমের আপনাকে ধন্যবাদ কিভাবে দিব বলে বোঝাতে পারব না। কারণ এ সকল সচরাচর ঘটনা এবং এটা আমার কিছুটা আমার নিজের অন্তরে এটা গেঁথে গেছে যে আসলে এরকম অমানবিক আচরণ কিন্তু বাংলাদেশে বা বিভিন্ন যেমন আমাদের ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতেও কিন্তু এরকম ঘটনা ঘটে, বউ নির্যাতনের ঘটনা। এটা কিন্তু ধিক্কারজনক একটি ঘটনা। আমরা এইসব ঘটনাকে ধিক্কার জানাই। এসব কারণে অনেক সময় দেখা গেছে যে স্ত্রীরা অন্তঃসত্ত্বা থাকাকালেও তারা কিন্তু মারা যান।
হতে পারে এই ঘটনাটি সত্য কিংবা মিথ্যা, সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। তবে এখান থেকে যে আমরা শিক্ষা পেলাম সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আমরা কোনো মানুষ হিসেবে অন্য কোনো মানুষের উপর নির্যাতন বা অমানবিক আচরণ বা হাত তুলতে পারি না। সে তো আর কোনো অন্যায় করেনি। তো যাই হোক, আমরা এখন আমাদের শেষ ঘটনায় চলে যাব। আমরা আমাদের একদম সর্বশেষ ঘটনায় চলে যাচ্ছি। তো তৃতীয় ঘটনাটি বা আমাদের সর্বশেষ ঘটনাটি লেখক যেভাবে লিখেছেন আমরা আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রিদি আপা আমার বড় চাচার মেয়ে। ভালো নাম রিদিতা। আমরা সবাই তাকে রিদি বলেই সম্বোধন করি। রিদি আপার আমাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান হয়। তিনি আমাদের সকলের মধ্যমণি। সবাই আপাকে আদর ভালোবাসা অনেক ভালোবাসে এবং আদর যত্ন করে। আপাও আমাদের জন্য অনেক আদর করেন এবং স্নেহ দেন আমাদের। আপা যখন মেট্রিক পাশ করলেন তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি করে দেওয়া হয়। দেখতে অপরূপ সুন্দরী হওয়ায় তার আগে থেকেই আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছিল। চাচা সেসব ফিরিয়ে দেন। তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত বানাবেন। তবে ভাগ্য যেন ভিন্ন কিছুই নির্ধারণ করে রেখেছিল। এক ঝড়ের বিকেলে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন, আমি আর কলেজে যাব না মা। তোমাকে কতদিন বলেছি আমার ভয় করে। মনে হয় কে যেন আমার পিছনে পিছনে আসে। আমাকে দেখে তাকিয়ে তাকিয়ে আমি হাঁটার শব্দ পাই। আমার পায়ের সাথে মিলিয়ে মিলিয়ে হাঁটে সে। অথচ আমি পিছনে ফিরলেই দেখি কেউ নেই, কোনো কাক পক্ষীও নেই। আমি দৌড়তে শুরু করি বাকিটা রাস্তা। আমি দৌড়ে দৌড়েই আসি। তখন মনে হয় সে অদৃশ্য কেউ আমার ঠিক কানের কাছে দিয়ে আসে। মনে হয় সে আমার সাথে সাথেই দৌড়াচ্ছে। আবার যখন আমি কোনো সঙ্গী পাই এই দিকে আসার, তখন এসব আর অনুভব করি না। আজকেও আরো বেশি ভয়ানক ব্যাপার হলো। আমি যখন নদী পার দিয়ে ছাতা হাতে আসছিলাম তখন হঠাৎ করেই দেখি আমার শরীরে একটা গরম বাতাস স্পর্শ করে। ঝড় বৃষ্টির দিনে গরম বাতাস স্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু তারপরে যা হলো সেটা সেটা তার চেয়ে অস্বাভাবিক। স্মৃতিগুলো ঝাপসা, তবে এটুকু মনে আছে যে আমি দেখলাম আমি হুট করেই অন্য একটা জায়গায় চলে গেছি, যেখানে ফুলের বাগান, শুধু ফুলের বাগান, আর কোনো শেষ নেই। সুন্দর সুন্দর অনেক মানুষ সে বাগানে কাজ করছে। তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো নয়। মনে হচ্ছিল যেন তাদের শরীর থেকে আলো বের হচ্ছে। আমি সাথে সাথে একটা যুবক ছেলে ছিল। আমি তাদের দলেরই, সে ছেলেটা তাদের দলেরই ছিল। ছেলেটা তাদের কি যেন বলছে। আমিও তাদের সাথে হেসে কথা বলছিলাম। ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি ছিল। আমাকে এটা সেটা এনে দিচ্ছিল। আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম, তাদের দেয়া খাবারও খাচ্ছিলাম। সেগুলো এত সুস্বাদু যে বাংলার সেরা রাঁধুনিও তাদের কাছে হার মানবে। তবে আশ্চর্যের ব্যাপার, আমার তখন হুঁশ ছিল না। আমি যে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম সেটা আমি ভুলেই গেলাম। ভুলে গেলাম আমি কে, কি আমার পরিচয়। এরপর ছেলেটা আমাকে কোথায় যে নিয়ে গেল। অদ্ভুত একটা কাঠের মতো দরজা, যার পাশে থেকে আবার আলো আসছে। মেঘের মতো ঘন কুয়াশা, কাশ্মীরি শালের মতো কারুকার্য করা সাদা পর্দা। ওরা এপাশে আসতেই আমার হুঁশ এলো। আমি দেখি আমার সেই নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। হাতে ২টা আপেল আর একটা আং সেসব খুলে নদীতে ছুঁড়ে আমি দৌড়ে বাড়ি এলাম। এবার বলো আমি কি করব? আপার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেলেন। চাচিকে বললেন ঘটনা। তারপর চাচি চাচাকে বললেন। চাচাও বারবার নিজের মেয়েকে আগ্রহ এবং ভীতি সহকারে ঘটনার খুঁটিনাটি আরও বের করার চেষ্টা করছেন। শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন। মৌলানা সাহেব সব শুনে চমকে উঠলেন। একটা তাবিজ দিয়ে বললেন, জিন, এ আশিক জিনের কাজ। মেয়ে সুন্দর, একলা একলা চলাফেরা করে বিধায় জিনের নজর পড়েছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন মেয়ের।
নইলে কপালে খারাপ আছে বলে দিলাম কিন্তু। চাচা মৌলানার কথা শুনলেন। পরের শুক্রবার পারিবারিকভাবে আমার বড় ভাইয়ের সাথে রিদি আপার বিয়ে দিয়ে দিলেন। আব্বা বেজায় খুশি। এরকম গুণবতী এক মেয়ে নিজের পুত্রবধূ করে পাওয়া যেন তার স্বপ্ন ছিল। আম্মাও অনেক খুশি। পাড়ার খুব গর্ব করে বলে বেড়াচ্ছিলেন, আমার ছেলের বউয়ের মতো আর কোনো মেয়েই হয় না এলাকায়। আমি বউ না, সাক্ষাৎ পরী নিয়ে আসছি। যেমন রূপ তেমন গুণ। তার চেয়ে দারুণ তার আচার ব্যবহার। পাড়ার আন্টিরা নিজেদের ছেলেদের জন্য আপার মতোই কাউকে খুঁজতে শুরু করেন। রিদি আপা হয়ে উঠলেন আমাদের একজন অভিভাবক, একজন বোন ও একজন ভাবির আদর্শ মিশ্রণ। আমাকে নিজের ভাইয়ের মতো আদর করতে থাকেন। আমি আপার জন্য স্কুল থেকে ফেরার পথে প্রায়ই আচার, বড়ই আরো কত কিছু নিয়ে আসতাম। আপু খুশি হন। আমাকে মাঝে মাঝে তিনি টিফিনের টাকাও দেন। আপার বিয়ের ঠিক ১ বছরের মাথায় আপা সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে উৎসব উৎসব ভাব। আম্মা ২টা কাজের মেয়ে রাখলেন। সকাল বিকাল আপাকে জিজ্ঞেস করলেন, কি খাবা আম্মা? আজ কি রান্না করব? দুধ, রুজিনা এবং আরো কত কিছু আনলেন। দুধ রোজ করতে শুরু করলেন। আমিও নিয়ম করে প্রতিদিন সেটা নিয়ে আসতাম আপার জন্য। আপা নিজেও আমাকে বলতেন, ভাই টাকা নিয়ে যাস, অমুক জিনিস খেতে ইচ্ছে করে নিয়ে আসিস কিন্তু আমার জন্য। আমার ভাই স্বপ্নের সাগরে ভাসতে লাগলেন। বৃহস্পতিবারে ভাই বাড়িতে আসেন। আসার সময় অনাগত বাচ্চার জন্য এটা সেটা নিয়ে আসতেন। একবার দেখা গেল ভাই অবচেতন মনে খেয়ালে একটা দোলনা কিনে নিয়ে এনে আব্বাকে দেখিয়ে বললেন, আব্বা তোমার নাতির জন্য দোলনাটা আনছি। আব্বা হাসতে হাসতে গড়িয়ে পড়তেন। বলেন, নতুন আব্বাকে পেয়ে আমাকে ভুলে যাবি না তো? আম্মা মনে করিয়ে দিলেন কদিন আগেই আনা আরেকটা দোলনার কথা। ভাই লজ্জায় লাল হয়ে যায়। একটা দোলনা চলে আসে আমার দখলে। বারান্দায় টাঙিয়ে দেয়া হয় আমার জন্যই। আমি সারা বিকেল সেটাই বিড়াল কোলে নিয়ে বসে থাকি। আপার ডেলিভারির সময় ঘনিয়ে আসতে থাকে। আপার মধ্যকার চাঞ্চল্যটা হ্রাস পেতে থাকে। আম্মা আপাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা তোমার? রাফসানের সাথে ঝগড়া হয়েছে? নাকি বাড়ির কথা মনে পড়ছে? বাড়ি যাইবা? আপা চুপচাপ করে ঢুকরে ঢুকরে কেঁদে ওঠেন। আম্মাকে বলেন, আম্মা আমি স্বপ্নে সেই মানুষগুলোকে আবার দেখতে শুরু করেছি। আমি দেখি আমি সেই ফুলের বাগানে আবার যাই। তবে এবার আর কেউ আমার সাথে কথা বলে না। সবাই কেমন রাগী চোখে তাকিয়ে থাকে। আর ওই ছেলেটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমাকে কিসব বলে। ঝপসা থাকা সেসব কথায় ঘুম ভাঙলে ভুলে যাই। শুধু মনে থাকে আমাকে সে বলে, তাকে নাকি ধোঁকা দিয়েছি আমি। আম্মা ঘাবড়ে ওঠেন। বলেন, চিন্তা কইরো না মা। ডেলিভারির আগে মায়েরা হরহামেশা এসব স্বপ্ন দেখতে থাকে। তুমি ঠিক মতো খাও দাও, ঘুমাও, ঠিক হয়ে যাবা। আপা আশ্বস্ত হন। তবে আম্মা কিন্তু আশ্বস্ত হননি। আম্মা এখানে সেখানে থেকে কবিরাজ হুজুরের খোঁজ নিয়ে তাদের সাথে দেখা করে আসেন আব্বাকে নিয়ে। তাদের কেউই বাড়িতে এসে ঘুরে যান। একজন বাড়ির চারপাশে কিসব পুঁতে রেখে গেল। বলল, আজ থেকে বাচ্চার জন্মের অন্তত ৯০ দিন ঘর থেকে বের হওয়া যাবে না। ঘর থেকে বের হলেই বিপদের সমূহ সম্ভাবনা আছে। কিছুদিন পর এক মাঝরাতে আপার প্রসব বেদনা উঠতে শুরু করলে আপা আমাকে ডাকেন। শব্দ পেয়ে আমিও ঘুম থেকে উঠে যাই। আপার ঘরে যেয়ে দেখি আপার চোখ মুখ কেমন নীল হয়ে গেছে। আব্বা হাসপাতালে ফোন করে বলেন, ডাক্তার নার্স পাঠান, যত টাকা লাগুক আমি দিব। সেখান থেকে বলা হয় তারা গাড়ি পাঠাচ্ছে, কিন্তু বাড়িতে ডেলিভারি করা যাবে না। বাড়িতে করা রিস্কি, তাছাড়া অনেক বড় যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে। সেসব বাড়িতে আনা অসম্ভব। আব্বা তাই আব্বা দায়ী খুঁজতে বের হন গ্রামে। খুব কাছের একজন দায়ী থাকতো। তার বাড়ির যে জানা যায় তিনি বেড়াতে গেলেন মেয়ের বাড়ি।
আব্বা ফিরে এসে হাসপাতালে ফোন করে গাড়ি পাঠাতে বললেন। এত সব মিনিট ১৫ র মধ্যেই হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িও হাজির হয়। আপা যেতে রাজি হচ্ছিল না। বলছিলেন, "হুজুর না করছে। যদি পরে বাচ্চার ক্ষতি হয়।" আম্মা বললেন, "আর কোনো রক্ষা নাই। হাসপাতালে যাওয়াই লাগবে মা তোমার।" আপাকে হাসপাতালে নেয়া হলে তিনি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। আমাদের পরিবারে ঈদ লেগে গেল যেন। তবে সেই একই রাতে আপা হাসপাতালে থাকা অবস্থায় আবার স্বপ্নে দেখেন সে অদ্ভুত লোকটা বলছেন, "তৃষ্ণা মেটাবার সময় এসে গেছে। আমি এবার আসছি। প্রস্তুত হও।" আপা ধরফর করে ঘুম থেকে উঠে আম্মা আর আপা আমাকে বললেন, "এসব না। চিন্তা করো না মা। ভোর হলেই আমরা সে হুজুরের কাছে যাব।" আপা আবার আশ্বস্ত হলেন। সেদিন ভোরে সেই হৃদয় বিদারক আলো ফোটার পর দেখা গেল আমার ফুটফুটে ভাতিজার শরীর নীল হয়ে আছে, চোখের মনি সাদা হয়ে আছে, আর করুণ দৃষ্টিতে সে ধবধবে সাদা চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আগেই এক অজানা রহস্যের সঙ্গে সমাপ্ত হলো দুটো পরিবারের অসংখ্য মানুষের তিলে তিলে বোনা হাজারো স্বপ্ন। আমার আপাটাও কেমন পাগল প্রায় হয়ে গেলেন তারপর। এই ছিল ঘটনা। জানি ঘটনাটা অনেকটাই না বুঝে ওঠার মতো বা অনেকটাই বিবৃতিমূলক। কারণ ঘটনাটা হয়তোবা আমি ভালোভাবে ব্যাখ্যা করতে পারিনি। তবে আমাদের সাথে যা ঘটেছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম। এখনো পর্যন্ত আপার অবস্থা ঠিক হয়নি। তিনি পাগল প্রায়, এবং এরপর থেকে আপার আর কোনো বাচ্চাও হয়নি। আপা তো বলব না, আসলে তিনি আমার ভাবি ছিলেন। তবে আমি তাকে ভালোবেসে আপাই বলতাম। আমাকে তিনি ভাই বলতেন, কখনো দেবর বলেননি। আপনাদেরকে ঘটনাটা জানালাম। প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমার আপার জন্য কিন্তু আপনারা প্লিজ দোয়া করবেন। আমার আপা যেন সুস্থ হয়ে যায় এবং আবার যেন আমরা হাসিখুশি থাকতে পারি সবাই। এই ছিল আমার গল্প। আশা করি বাংলা ভূত এফএম প্রচার করবে। তবে এটা কিন্তু একদম ফুলফিল সত্য ঘটনা। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমাদের সাথে তো ঘটেছে। আমরাই জানি যে আমরা কতটা কষ্টে আছি এবং কষ্ট অনুভব করেছি। তো এই ঘটনাটি লিখেছেন তানভীর আহমেদ তুর্য। ঘটনাটির নাম দিয়েছেন হৃদিতা, অর্থাৎ তার আপুর নাম বা আপার নাম বা ভাবি যাই বলেন আরকি। আমাদের কিন্তু ঘটনাটা, আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই ঘটনাটা অসম্ভব ভালো লেগেছে, এবং ঘটনাটা ভালো লেগেছে বলে তাদের জন্য আসলেই কষ্ট লাগছে যে এরকম ফুটফুটে সন্তান হওয়ার পর সে সন্তানটি আবার এই অবস্থা হয়ে যায়। মূলত সন্তানটি আমার মনে হচ্ছে পরবর্তীতে মারা গিয়েছিল। সো যাই হোক, আমরা আমাদের ৩য় ঘটনাটি শেষ করে ফেলেছি। আশা করি বাংলা ভূত এফএম এর সকল দর্শকের এই ঘটনাগুলো ভালো লেগেছে, এবং এরকম ঘটনা আরও আমরা প্রচার করব, এবং আমরা চেষ্টা করছি আরও ভালো, ভালো ঘটনা আপনাদের জন্য খুঁজে নিয়ে আসতে। তো প্লিজ একটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে পারেন। কারণ মনের মতো ঘটনা খুঁজে আনা এবং খড়ের গাদায় শোধ খোঁজা প্রায় একই রকম কষ্টের। অনেক কষ্ট হলে আপনাদেরকে ভালোবাসি বলি, এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দেন বলি আমরা বারবার ফিরে আসি, এবং বাংলা ভূত এফএম বারবার ফিরে আসবে আপনাদের কাছে নতুন সব গা শিউরে ওঠার মতো ঘটনাগুলোকে নিয়ে। তো দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলা ভূত এফএম এর সঙ্গেই থাকবেন।